হাই, হ্যালো ব্রেন। একটা জিনিস আজকে গতকালকে থেকে আজকের দিন পর্যন্ত আমি বেশ কিছু জিনিস অবজার্ভ করে যাচ্ছিলাম এবং একটা স্বৈরাচার পতনের পর অনেক মানুষের ভেতরে সিরিয়াস একটা আতঙ্ক কাজ করে যাচ্ছে। ঠিক একইভাবে অনেক দেশের ভেতরে আতঙ্ক কাজ করে যাচ্ছে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। আমাদের প্রতিবেশী দেশ অনেকগুলো, তবে ভারত সবচেয়ে বড় প্রতিবেশী। কিন্তু তারা কেন আতঙ্কে রয়েছে? তাদের ভেতরে এমন কোন আতঙ্কের বাসা বেঁধেছে যেটার জন্য তারা এতটা বেশি ভয়ে আছে? এর পেছনে আসলে কারণ কি হতে পারে? আমাদের প্রতিবেশী নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার অথবা মালদ্বীপ কিংবা এ ধরনের সবগুলো রাষ্ট্রই আমাদের প্রতিবেশী, কিন্তু একমাত্র দেশ হিসেবে ভারত এতটা বেশি আতঙ্কে কেন রয়েছে? তাদের জন্য কি আসলে অপেক্ষা করে যাচ্ছে এবং কোন কারণে তারা আতঙ্কে রয়েছে, এটা নিয়ে একটু পর্যালোচনা করার চেষ্টা করব খুব ছোট আকারে। প্রথমত প্রধান ইস্যুটা আমি আসলে আপনাকে ক্লিয়ারলি অ্যাড্রেস করি, যেটা হচ্ছে যে একটা দেশের সাথে আরেকটা দেশের যে ডিপ্লোম্যাটিক রিলেশন হয় এবং দ্বিপাক্ষীয় সম্পর্ক হয়, সেটা কিন্তু দেশের সাথে দেশের হয়। তার মানে হচ্ছে দেশের সাথে দেশের মানুষের হয় এবং ইন্ডিভিজুয়াল কারোর সাথে হয় না। কখনোই ইন্ডিভিজুয়াল হওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে আমরা 17 কোটি মানুষের একটা দেশ, তারা 1.5 বিলিয়ন মানুষের একটা দেশ। 1.5 বিলিয়ন মানুষের দেশটার সম্পর্ক কিন্তু 17 কোটি দেশের মানুষের সাথে, কোনো ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তির সাথে নয়। কিন্তু ভারত গত 15-20 বছর ধরে একটা ভুল সবচেয়ে বড় আকারে করে এসেছে, যে তারা দেশের মানুষের সাথে কোনো সম্পর্ক তৈরি করেনি, দেশের মানুষকে তারা মূল্যায়ন করেনি, দেশের মানুষকে বিন্দু পরিমাণ সম্মান পর্যন্ত করেনি। তারা প্রত্যেকটা ক্ষেত্রে যত কাজ করেছে সবগুলো একজন ইন্ডিভিজুয়ালকে প্রাধান্য দিয়ে করেছে, এবং সেটা ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা মানেই হচ্ছে বাংলাদেশ তাদের কাছে, শেখ হাসিনা মানেই হচ্ছে তাদের কাছে সব কিছু পাওয়ার জায়গা। এবং তারা ঠিক এখানেই আমি বলবো না, তারা এমনও একটা পরিবেশ তৈরি করেছে, আওয়ামী লীগ মানেই হচ্ছে বাংলাদেশ, আওয়ামী লীগ না থাকলে তারা হয়তো টিকতে পারবে না, অথবা তাদের কোনো স্বার্থ আদায় হবে না, কিংবা তাদের দেশটা আনস্টেবিলিটিতে চলে যাবে, এমনটা তারা সবসময় ভেবে এসেছে। সো আমরা প্রত্যেকবার দেখেছি যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, ইন্ডিয়া অনেক ধরনের সুবিধা এখান থেকে আদায় করে নেয়, কিন্তু ইন্ডিয়ার যে বাইলেটারাল একটা রিলেশন রয়েছে সেটা তারা ভুলে যায়, এবং তারা প্রত্যেকবার আমাদের উপর প্রেশার ক্রিয়েট করে বিভিন্ন ধরনের অবৈধ চুক্তিগুলো তারা করেছে, একপক্ষীয় চুক্তি করেছে। এই কারণে এখন পরিস্থিতিটা এমন হয়েছে যে আওয়ামী লীগ সরকারের পতন যদি একটা নির্বাচনের মাধ্যমে হতো, তাদের হয়তো এত ভয় পাওয়ার কোনো কিছু ছিল না। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনটা হয়েছে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, গণমানুষের জোয়ারের মাধ্যমে তার একটা চরম আকারের পরাজয় হয়েছে, এবং সেখান থেকে গদি ছেড়ে দেশ থেকে পালাতে হয়েছে। আওয়ামী লীগ এখানেই ভয় পাচ্ছে যে এই দল খুব সহজে আর ক্ষমতায় আসতে পারবে না, এবং তাদের দেশের জন্য, তাদের দেশের মোস্ট ক্রিটিক্যাল পয়েন্টগুলোতে রয়েছে বাংলাদেশ। আমাদের যে 4,500 কিলোমিটারের একটা বিশাল বর্ডার, এটা কিন্তু ভারতের সাথে কোনো প্রতিবেশী রাষ্ট্রের সবচেয়ে বড় বর্ডার, এবং এই বর্ডার নিয়ে এখন তারা সবচেয়ে বড় বিপদে রয়েছে এবং টেনশনে আছে যে এখানে কি ঘটবে। গতকালকে ডক্টর ইউনূস এনডিটিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, তো সেই সাক্ষাৎকারটা আমি পয়েন্ট টু পয়েন্ট ফলো করেছে। আমার ক্লিয়ার মনে হয়েছে যে ডক্টর ইউনূস জিও পলিটিক্যালের এই অংশটাকে খুব স্ট্রংলি এবং শব্দ চুজ করেছেন যেভাবে, সেটা সিরিয়াসলি এই প্রথম কোনো বাংলাদেশি লিডারকে আমি দেখলাম যে গাটস নিয়ে কথা বলতে, যে আমিও একটা দেশ, তুমিও একটা দেশ। ইউনূস এক পর্যায়ে গিয়ে বলেছেন, যদি বাংলাদেশ আনস্টেবল হয়, রিজনাল কোনো কান্ট্রি ভালো থাকবে না, কোনো কান্ট্রি ভালো থাকবে না, প্রথমেই বলেছে। এরপরে সে মেনশন করেছে মিয়ানমার, 7 সিস্টার, ওয়েস্ট বেঙ্গল। সে কিন্তু ভারতের নামও নেয়নি। আপনি কি বুঝতে পারেন এটা জিওপলিটিক্যাল কনসিকুয়েন্সে ভারতের নাম না নিয়ে তার দুটো রাজ্য এবং একটা রাজ্যের একটা বিশাল এরিয়াকে মেনশন করা আসলে কি মিন করে? সে ক্লিয়ারলি ইন্ডিয়া শব্দটাকে অ্যাভয়েড করে 7 সিস্টার এবং ওয়েস্ট বেঙ্গল বলেছে। ভারতের যারা নীতি নির্ধারক, ভারতের যারা পলিটিক্যাল অ্যানালিস্ট, ভারতের যারা হচ্ছে বাইলেটারাল চুক্তিগুলো করেন কিংবা একটা দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করেন, তাদের ভেতরে এতক্ষণে অলরেডি বুঝ হয়ে গেছে যে ডক্টর ইউনূসের ভেতরে আসলে কি কাজ করে যাচ্ছে এবং তিনি কি মিন করাতে চাচ্ছেন এই ওয়ার্ডগুলোতে। সো ওই সাক্ষাৎকারে বারবার বলা হয়েছিল যে শেখ মুজিবের ছবি, শেখ মুজিবের স্ট্যাচু কেন ভাঙচুর করা হয়েছে, এর পেছনের কারণ কি হতে পারে, মানুষ কি তাহলে বাংলাদেশের ইতিহাস ভুলে গেছে? তো ডক্টর ইউনূস সেখানেও কিন্তু সুন্দর একটা উত্তর দিয়েছেন। তিনি বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করেছেন প্রত্যেকবার, এবং তিনি ক্লিয়ারলি বলেছেন যে মানুষ গত 15 বছর ধরে ভোট দিতে পারে না, ডেমোক্রেটিক অধিকার নেই, এবং সেই জন্য মানুষের ভেতরে একটা আক্রোশ জন্মেছে, এবং আক্রোশের প্রতিফলন এটা। এবং শেখ মুজিবের ছবি কেন ভাঙচুর করেছে এটার জবাবে তিনি ক্লিয়ারলি বলেছেন এটার জন্য শেখ হাসিনা দায়ী, এবং শেখ হাসিনা যা করেছে তার ক্রোধের প্রতিফলন ঠিক এভাবেই দেখিয়েছে মানুষ। সো এটা লং টার্ম স্টে করবে না, এটা স্বাভাবিক হয়ে যাবে এবং সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। সো
আমি আগের ভিডিওতে কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে ক্লিয়ারলি বলেছি যে তিনি একজন কন্ট্রোভার্সিয়াল পারসন, তার ওয়েস্টার্ন মতাদর্শের ভেতরে চলার একটা মুভমেন্ট অলরেডি রয়েছে যেটা আমাদের কালচারের সাথে যায় না, কিন্তু জিওপলিটিক্যাল এই ক্ষেত্রে তিনি যে ওয়ার্ডগুলো উচ্চারণ করেছেন সেটা আমাকে বেশ ভরসা দিচ্ছে। আমার মনে হয়েছে যে এই মানুষটা বয়স অনেক হয়েছে, পলিটিক্স যদি এভাবে জড়িত না থাকতেন, আই মিন প্রফেশনাল পলিটিক্সে তিনি কখনো ছিলেন না, তিনি ছিলেন ইকোনমির মানুষ, তিনি ছিলেন সমাজসেবার মানুষ, সেই মানুষটা যে ওয়ার্ডগুলো উচ্চারণ করেছে এবং যেভাবে বলেছে এটা সত্যিকার অর্থে আমার আসলে ভালো লেগেছে। এবং আমার মনে হয়েছে যে আমাদের এই ধরনের একজন মানুষ আসলে প্রয়োজন যে আমাদেরকে আমাদের মতো করে রিপ্রেজেন্ট করতে পারবে, আমাদের কালচারটাকে রক্ষা করতে পারবে, আমাদের সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সো একটা সাক্ষাৎকার দিয়ে এত বিশাল জাজমেন্ট করা সম্ভব নয়, আমি শুধু ওই সাক্ষাৎকারের এগেনস্টে এই কথাগুলো বলেছি। এখন আসি ইন্ডিয়া আসলে কেন ভয় পাচ্ছে। ইন্ডিয়া গতকালকে দেখলাম যে সব ধরনের ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে, সব ধরনের সাক্ষাৎকার বন্ধ করে দিয়েছে। একইভাবে পশ্চিমবঙ্গের মানুষ এখন টেনশনে পড়ে গেছে যে তাদের মাছের যোগান কিভাবে হবে। আই মিন আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশের মাছের উপর তারা এতদিন ভর করেছিল। মাছ আমরা আমাদের অলমোস্ট প্রধান খাদ্য, বাংলাদেশের মানুষ মাছই সবচেয়ে বেশি খায়। মাংস তো আমরা পৃথিবীর গড় হিসেব করলে আমরা একদম লোয়েস্ট লেভেলে রয়েছে, হয়তো শেষ দিকের 1-2টা দেশের মধ্যে রয়েছে। আমরা মাংস অত বেশি খাই না, মাছের প্রতি আমাদের যোগ বেশি, এবং পৃথিবীতে সম্ভবত 3rd লার্জেস্ট মাছ উৎপাদনকারী দেশও আমরা। ইলিশ থেকে শুরু করে যে কোনো মাছ আমরা উৎপাদন করি। সো কলকাতার ভাইরা এখন অলরেডি টেনশনে পড়ে গেছে তাদের মাছের যোগান কী হবে। তাদের জন্য এটা বলতে চাই, যেই সরকারে আসুক, সেটা ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভর করে আসুক কিংবা অন্য যেভাবেই আসুক, মানুষের দেশের চাহিদা মিট না করিয়ে দেশের বাইরে যদি কেউ যোগান দিতে যায় তার পরিণতি কিন্তু এই সরকারের মতোই হবে। ঠিক আমরা স্বৈরাচার হিসেবে তাদেরকে আখ্যা দিয়ে তাদেরকে গদি ছাড়া করতে বাধ্য করব, কারণ দেশ আমাদের, এখানের রিসোর্স ব্যবহার করার শতভাগ অধিকার আমাদের রয়েছে। আমাদের পরে যদি কোনো কিছু উদ্বৃত্ত থেকে থাকে তবে সেটা আমরা অন্য দেশে দেওয়ার চিন্তাও করতে পারি। আমরা ভুলে যাইনি যখন আমাদের সবচেয়ে ক্রিটিক্যাল টাইম গিয়েছে আপনারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিলেন। আমরা ভুলে যাইনি যে আমাদের সরকারকে মুষ্টিবদ্ধ করে আমাদের এখানে স্যাটেলাইট স্থাপনের কাজ আপনারা করে গিয়েছেন। আমরা এটাও ভুলে যাইনি, মানে একপক্ষীয় চুক্তি একটা স্বৈরাচারের উপর ভর করে আপনারা করেছেন, আমাদের ভূমি ব্যবহার করে রেল লাইন তৈরি করেছেন। আমরা ভুলে যাইনি, এমন কোনো কিছুই আমরা ভুলে যাইনি। আমরা আগেও জানতাম যে সরকারের পতন একসময় হবে, আমরা এখনও জানি সরকারের পতন হবেই। যেই আসুক সে যদি এই ধরনের কোনো কাজ করে থাকে তার পতন হবেই। সো ভারত যদি মনে করে থাকে যে বাংলাদেশকে ঠিক বগলদাবা করে আজীবন চলতে পারবে, এটা আসলে ভুল ধারণা। বগলদাবা করা যাবে না। অ্যাজ এ প্রতিবেশী প্রপারলি ইকুয়াল রেসপেক্টে আপনাদেরকে চলতে হবে আমাদের সাথে। আর একটা জিনিস ক্লিয়ারলি বলি, বাংলাদেশের ছাত্র সমাজ পৃথিবীতে কমপ্লিটলি ডিফারেন্ট, এটার সাথে আপনি কাউকে মিলাতে পারবেন না। আপনাদের ইতিহাস 75-80 বছর পুরনো, দেখান আমাদের মতো একটা রেভলিউশন আপনারা তৈরি করতে পেরেছেন। পৃথিবীর এমন একটা জাতিকে দেখান যারা আমাদের মতো রেভলিউশন তৈরি করতে পেরেছে, ছাত্র সমাজ করেছে। আপনি ইরানি রেভলিউশনের দিকে তাকান, ওখানে কিন্তু ইসলামিক রেভলিউশন হয়েছে, ছাত্ররা নয়, সেখানে সব মানুষ এসে রেভলিউশন করেছে। আমরা একমাত্র জাতি এই পর্যন্ত 4টা রেভলিউশন আমরা করেছি, 4টা, একটা দুটো নয় 4টা। 52-এর ভাষা আন্দোলন ছাত্ররা করেছে, 69-এর গণ অভ্যুত্থান ছাত্ররা শুরু করেছে, গণমানুষের জোয়ারে শেষ পর্যন্ত গণ অধিকার থেকে এটা দেশের রূপান্তর হয়েছে এবং দেশ তৈরি করার আন্দোলন শেষ পর্যন্ত স্বাধীন দেশ আমরা তৈরি করেছি। 82 থেকে 90 পর্যন্ত আমরা স্বৈরাচারের আন্দোলন করেছি এবং স্বৈরাচার পতন ঘটিয়েছি। আবারও স্বৈরাচার আমাদের এখানে বাসা বেঁধেছে, মাত্র 1 মাস লেগেছে আমাদের ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরাচারকে আমরা পতন করাতে পেরেছি। কতজন শহীদ হয়েছে? প্রায় 2000-এর কাছাকাছি বা তার চেয়েও বেশি। সো আপনারা যদি মনে করেন যে আগামীর দিনগুলোতে ঠিক এভাবেই আমাদের উপর বগলদাবা করবেন, আমাদের উপর শাসন চালাবেন, তাহলে ভুলে যান 17 কোটি মানুষের দেশে আপনারা কতজনকে হত্যা করবেন, যুদ্ধ করে কতটুকু আদায় করবেন? কিছুই করতে পারবেন না। বিকজ আমরা রক্ত দিতে ভয় পাই না। আমাদের দেশের মানুষ এতটাই সাহসী যে আপনারা অলরেডি দেখেছেন, ভিডিও ফুটেজে ক্লিয়ারলি দেখেছেন, একজনকে হত্যা করা হয়েছে, 10 জন সামনে এসেছে মরার জন্য, একজনকে আঘাত করেছে, 10 জন তাকে প্রোটেক্ট করার জন্য গিয়েছে। সো আমাদের ইতিহাসটা কমপ্লিটলি ডিফারেন্ট। সাউথ এশিয়া নয়, শুধু ওয়ার্ল্ডের কোথাও আপনি এই ধরনের ছাত্র সমাজ খুঁজেই পাবেন না। আমাদের ব্লাডে এমন একটা জিনিস রয়েছে, যেটাকে এমন একটা উদ্দীপনা রয়েছে যে দেশ রক্ষার জন্য আমরা যে কোনো কিছু করে দিতে পারি। সো নেক্সট টাইম ইন্ডিয়ান যত অ্যানালিস্ট রয়েছেন কিংবা পলিটিক্যাল লিডার রয়েছেন অথবা যে কেউ রয়েছেন, তাদেরকে রিকোয়েস্ট করব চোখ কান খোলা রেখে একটু বিবেক বুদ্ধি কাটিয়ে সামনে এগুন। অথবা যদি এভাবে চিন্তা করেন তাহলে আপনাদের জন্য বিপদ অপেক্ষা করে যাচ্ছে, অন্য কিছু নয়। অখণ্ড ভারতের কথা বারবার বলা হয়, অখণ্ড ভারতের স্বপ্ন ভুলে যান। বাঙালি যদি রেভলিউশন তৈরি করে 7 সিস্টার তো দূরের কথা, অনেক কিছুই আপনারা হারাতে পারেন। সো বি রেসপেক্টফুল অ্যান্ড কোয়াইট, অ্যান্ড আমাদের সাথে
ঠিক ওভাবেই চলতে হবে যেভাবে হচ্ছে একটা দেশ আর একটা দেশের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে। আপনি চায়না রাশিয়ার বর্তমান রিলেশনের দিকে তাকান, দুটোই সমান সমান শক্তিশালী দেশ বলা যায়, কিন্তু তাদের মধ্যে কোনো ঝামেলা নেই। একইভাবে চায়না ইন্ডিয়ার দিকে তাকান, কেন এত বেশি ঝামেলা হচ্ছে? ঠিক এগুলোর পেছনে কারণ তো আপনারাই, তাই না? এগুলো বুঝতে হবে। সো এনিওয়ে, আমি আর বেশি খুব ডিটেলসে যেতে চাই না, যা বলার বলে ফেলেছি। শুধুমাত্র বলতে চাই যে ভারত ভয়ের অনেকগুলো কারণ রয়েছে। ভারত শুধুমাত্র হয় না যে ধরেন যে আপনার অনেকগুলো ডিম আছে, সেই ডিমগুলোকে আপনি রক্ষা করবেন এবং রক্ষা করার জন্য বিভিন্ন বিভিন্ন পাত্র আপনি চয়েস করবেন, কিন্তু ভারত কি করেছে? তার হাতে যতগুলো ডিম রয়েছে সবগুলোকে আওয়ামী লীগের ঝুড়িতে রেখেছে। তারা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলার জন্য অপশনাল দ্বিতীয় কোনো একটা অপশন রাখেনি। এখন তারা খুব টেনশনে পড়ে গেছে যে যেই ঝুড়িতে যারা অনেক ডিমগুলো রেখেছিল, সবগুলো ডিম রেখেছে, সেই ঝুড়িটাই বিলীন হয়ে গেছে। এখন তারা টেনশনে পড়ে গেছে, তাদের আসলে কি হবে? আপনাদের সেটাই হবে, একটা স্বৈরাচার যা করেছে তা। আর যদি মিউচুয়াল রেসপেক্টে বাংলাদেশের সাথে বেটার সম্পর্ক তৈরি করেন, প্রবলেম নেই। আপনাদেরকে বাংলাদেশের প্রয়োজন আছে, বাংলাদেশেরও আপনাদেরকে অনেক ভালোভাবে প্রয়োজন আছে। বয়কট ইন্ডিয়া মুভমেন্ট যখন চলেছিল, আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওতে বাংলাদেশে অনেক মানুষ আমার সমালোচনা করেছে, ঠিক ভারতীয়রাও আমার সমালোচনা করেছে। সেই ভিডিওতে আমি ক্লিয়ারলি কিন্তু বলেছিলাম যে ভারতকে আমাদের প্রয়োজন আছে, ভারতকে অ্যাভয়েড করে চলা কঠিন হবে। আমাদের এখানে নিম্নআয়ের মানুষ রয়েছে, ভারতীয় প্রোডাক্ট আমাদের প্রয়োজন। আজও আমি বলছি, সেই ভিডিওতে আমি কোনো ভুল কিছু বলিনি। ওটা গণমানুষের রেভলিউশন ছিল না, ওটা ছিল একটা দলের রেভলিউশন। আজও আমি ক্লিয়ার করে বলি, আজকের দিনেও আমি ঠিক একইভাবে বলবো। এখন যেটা হয়েছে ছাত্র আন্দোলন, এটা গণমানুষের রেভলিউশন ছিল, কিন্তু ওটা একটা দলের রেভলিউশন বা দলের বয়কট মুভমেন্ট ছিল। আপনি দেখেন এখনও ভারতীয় প্রোডাক্ট বাংলাদেশে ভর্তি। যদি বয়কট মুভমেন্ট সফলই হতো, তাহলে বাংলাদেশে ভারতীয় প্রোডাক্ট থাকতো না। সো আগামী দিনগুলোতে যদি ঠিক এইভাবে আপনারা চলেন, হয়তো একসময় ভারতের জন্য সব দরজা বন্ধ হয়ে যাবে। $14 বিলিয়ন বাইলেটারাল ট্রেড, বিশাল রিজনে আপনাদের সাথে এত বড় ব্যবসা আর কেউ করে না যেটা বাংলাদেশ করে। সো মাথায় রেখে কাজ করতে হবে, এবং ছাত্রদেরকে এটার জন্য স্যালুট যে তারা বেটার কাজ করেছে। আল্লাহ হাফিজ।